আবার স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং সেই লেনদেন নিয়ে আমরা আসলে কথা বলবো। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা কথা বলবো নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি ও পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে আমরা দেখলাম টানা চতুর্থ কার্যদিবসের মতো কিছুটা নেগেটিভ ছিল ইন্ডেক্স, তবে যেটা দেখলাম পজিটিভ যে বিষয় সেটা হচ্ছে যে টার্নওভার আমরা দেখছি গত 15 দিন ধরে, সেই রকম একটা টার্নওভারে আজকে আমরা দেখলাম 1000 কোটি টাকার আশেপাশেই, এবং এই টার্নওভার দিয়ে একটা পতন দেখলাম। তবে আজকে ট্রেন্ডি যে আইটেমগুলো আমরা দেখছিলাম যে বাড়ছিল, সেগুলোর অনেকগুলোর কালেকশন দেখলাম। তো শুরুতে একটু মার্কেট নিয়ে জানতে চাইবো, কিভাবে দেখছেন বর্তমান মার্কেটকে? ধন্যবাদ আপনাকে। প্রথমত, ক্যাপিটাল মার্কেটের কিছুটা উত্থান পতন থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে। তবে যদি আমরা সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে মার্কেট মোটামুটি দিনে দিনে বেশ ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং আমরা বড় দুটো প্যারামিটারকে যদি আমরা সামনে নিয়ে আসি, তার ভিতর একটা হচ্ছে যে মার্কেটের ট্রানজ্যাকশন ভলিউম। আপনারা তো জানেন যে বেশ কয়েক মাস আগে এই মার্কেটের ট্রানজ্যাকশন ভলিউম 300 থেকে 400 কোটি টাকার মতো নেমেছিল। তো সেই দিক থেকে এখন মার্কেটের ট্রানজ্যাকশন 1000, 1100, 1200 কোটি টাকার মতো। তো এই ভলিউমটা কিন্তু মোটামুটি মার্কেট যে একটা ভালোর দিকে যাচ্ছে তার একটা প্রমাণ হিসেবে আমরা দেখি। এটা হলো একটা দিক। একই সাথে ইন্ডেক্স যেখানে ছিল, ক্রমান্বয়ে ইন্ডেক্সটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আসছে, একটা পজিটিভ ডাইরেকশন আমরা দেখছি। আমরা এখনো দেখছি যে 5600 থেকে 800 মোটামুটি এর মধ্যেই ইন্ডেক্সটা এখনো আছে। তো আমরা যেটা এখানে একটা পজিটিভ যে দিকটা আমরা দেখি, যে বিগত কমিশনে আমরা দেখেছি যে মানুষের যে আস্থা এই মার্কেটের উপর, সেটা কিন্তু মারাত্মক রকম কমে গিয়েছে। এবং বিশেষ করে বিগত কমিশন তাদের যে কার্যক্রমগুলো পরিচালনা করেছিল, তাদের কার্যক্রমের একটা বড় অংশ ছিল কি পরিমাণ মার্কেট প্লেয়ারদেরকে জরিমানা করা যায়, এবং জরিমানার টাকাটা আদৌ আদায় করা সম্ভব কি সম্ভব না, সেটা তাদের কাছে মুখ্য ছিল বলে আমার কাছে মনে হয়নি। বরং কখনো কখনো তারা এই জরিমানা করতে পেরেছে এবং এই সংখ্যা দিয়েই তারা তাদের সাকসেসের প্যারামিটার হিসাবে তারা দেখার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান যে কমিশন এসেছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব ওয়েল রিপ্রেজেন্টেটিভ একটা কমিশন। এবং এই কমিশনের যিনি নেতৃত্বে আছেন, উনি বেশ প্রফেশনাল মানুষ। ওনার একটা ভালো দিক হচ্ছে যে উনি তার বিভিন্ন সময়ে তার প্রফেশনাল লাইফের যে সমস্ত কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলোতে উনি কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই উনি একটা তার সফলতার একটা চিহ্ন কিন্তু উনি রাখতে পেরেছেন। এটা একটা ভালো দিক। এবং এই কমিশনের সবচেয়ে ভালো যে দিকটা আমার পছন্দের হয়েছে, যে তারা বোঝার চেষ্টা করেছে যে এই মার্কেটে কেন বিনিয়োগকারীরা এখানে আসছে না এবং তাদের শঙ্কার জায়গাটা কোথায়, এবং এই মার্কেটের যে সিস্টেমেটিক বা সিস্টেমিক যে ব্যারিয়ারটা ছিল, এই ব্যারিয়ারগুলো কি কি সেগুলো তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে কমিশন, যে মার্কেটের যারা মেইন স্টেক হোল্ডার, বিভিন্ন সময়ে তাদের সাথে তারা মত বিনিময় করেছে এবং প্রত্যেকের মতামতগুলো কিন্তু তারা শুনেছে। তার ভিত্তিতে কমিশন তার মতো করে মোটামুটি কিছু আইনের কিছু সংশোধন আনতে যাচ্ছে। তো আমরা যতটুকু শুনেছি যে এর লাস্ট যে একটা মিটিং হয়েছিল কমিশনের, সেখানে তারা মার্জিন রুলগুলোর বিষয়টা তারা মোটামুটি একটা ফাইনালাইজ করেছে। এবং আমরা প্রত্যাশা করছি যে হয়তো 2-1 দিনের ভিতর হয়তোবা এই মার্জিন রুলটা গেজেট আকারে প্রকাশিত হবে। এখন মার্জিন রুল অফিসিয়ালি প্রকাশিত না হওয়া পর্যন্ত আমরা এখনো বলতে পারছি না যে অ্যাকচুয়ালি সেখানে কি কি বিষয় সন্নিবেশিত আছে। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের যে শঙ্কার জায়গাটা ছিল, যেমন প্রথম দিকে আমরা শুনেছিলাম যে পিবি মাল্টিপল এর উপর ভিত্তি করে লোন দেওয়া হবে, যেটা আসলে বাংলাদেশের যে মার্কেটের প্রেক্ষাপট, এটা কোনো অবস্থাতেই যায় না।
এবং আমরা যতটুকু জানতে পেরেছি, কমিশন সেই জায়গা থেকে বেরিয়ে এসে পিই মাল্টিপলের উপর ভিত্তি করে লোন স্যাংশন করবে বা এই ধরনের একটা নীতিমালা করতে যাচ্ছে, এটাই আমরা এখনো জানি। এরপরে আরেকটা বিষয় যেটা খুবই ভালো, কারণ আপনারা তো জানেন যে বিভিন্ন কারণে এই মার্কেট কিন্তু তার ক্যাপিটালাইজেশনের পরিমাণ ব্যাপকভাবে কমেছে। অনেক বিনিয়োগকারী, বিশেষ করে মার্কেটে যারা বড় প্লেয়ার, তারাও কিন্তু তারা ইকুইটি নেগেটিভ হয়েছে অনেকের। এবং আপনারা জানেন যে বিগত আমলে যখন দীর্ঘদিন পর্যন্ত ফ্লোর প্রাইসের কারণে এই মার্কেটটি দীর্ঘদিন আটকা ছিল, তাদের অনেকেই কিন্তু বিশাল পরিমাণ সুদ দিয়ে তাদের ইকুইটি কিন্তু এখন নেগেটিভ হয়েছে। কিন্তু এই কমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে তারা বেক্সিমকোর মতো, ইসলামিক ব্যাংকের মতো কোম্পানিগুলোর শেয়ারগুলো কিন্তু তারা ফ্লোর প্রাইস তুলে দিয়ে কিন্তু মার্কেট ওপেন করতে পেরেছে। হয়তো সাময়িকভাবে তাদের দামটা অনেক পড়েছে, কিন্তু মার্কেটটাকে দীর্ঘদিনের জন্য যদি আমরা সাস্টেইনেবল একটা চিন্তা করি, তাহলে এটা কিন্তু মার্কেটের সাস্টেইনেবিলিটিটা বেড়েছে, এটা একটা দিক। এবং আপনারা তো জানেন যে আমরা যতটুকু জানতে পেরেছি যে পি মাল্টিপল এটাকে 40 করার বোধহয় একটা নীতিগত সিদ্ধান্ত বোধহয় তারা নিয়েছে, আসলে না আসা পর্যন্ত বলতে পারবো না। তো আমি মনে করি এটা খুবই একটা রিজনেবল একটা দিক। আবার একই সাথে আমরা যেটা দেখলাম যে মোটামুটি যে পিটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে, অর্থাৎ ইপিএসটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে, সেখানে একটা ডিবেট ছিল যে এটাকে অডিটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে করা হবে, নাকি ট্রেইলিং পি ধরা হবে। ট্রেইলিং পি বলতে মিন করছি যে যে কোয়ার্টারে আছে, যদি সেকেন্ড কোয়ার্টারে থাকে, তাহলে সেই সেকেন্ড কোয়ার্টারের দুই দুই কোয়ার্টারের ইপিএস প্লাস অডিটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের আর বাকি দুইটা কোয়ার্টার, এই এক বছরে যেটাকে আমরা বলি ট্রেইলিং পি, তার ভিত্তিতেই কিন্তু ইপিএস নির্ধারণ করে আপনার পি মাল্টিপল নির্ধারণ করা হবে। আমি মনে করি যদি এটা হয়ে থাকে তাহলে এটা একটা খুব ভালো উদ্যোগ। কারণ একটা কোম্পানির প্রকৃত অবস্থান কি, সেটা কিন্তু তার অ্যাকচুয়াল আজকের দিনে তার পারফরমেন্সটা কেমন, তার ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো কেমন হয়েছে, তার ইনভেস্টমেন্ট ডিসিশন কেমন হয়েছে। কারণ কোম্পানি হয়তো অনেক ভালো সিদ্ধান্ত অনেক সময় পরের কোয়ার্টারগুলো নিতে পারে, এবং সেটা রিফ্লেকশন আমি মনে করি সেখানে হবে, এটা একটা ভালো দিক। তবে এখনো কিছু বিষয় আছে, যেমন একটা আমরা শুনতে পেরেছি যে মানে সিঙ্গেল এক্সপোজার 20%-এর বেশি যদি হয়ে থাকে, তাহলে সেখানে তারা লোন পাওয়ার ক্ষেত্রে একটা ব্যারিয়ার এখানে আছে। আমি মনে করি হয়তো আপাতত যে কমিশন যেটা দিয়েছে ইট ইজ ফাইন, কারণ মার্কেটের রুলটা তো টাইম টু টাইম অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন করতে হয়। আমি মনে করি এক্সপোজারটা আসলে 20%-এ না রেখে আর একটু বাড়ানো উচিত। কারণ অনেক সময় এমনও হতে পারে যে যদি ইনভেস্টর ফিল করে যে সে লাইক 3টা কোম্পানিতে কি 4টা কোম্পানিতেই তার বিনিয়োগ করা উচিত, এই 4টা কোম্পানিতে তারা ধরে নিয়েছে যে এই কোম্পানিগুলোর ভবিষ্যৎ ভালো হবে, তাদের অপারেটিং প্রফিট ভালো হবে, ভবিষ্যৎ গ্রোথ ভালো হবে। হতে পারে একটা কোম্পানির পোর্টফোলিওতে কিন্তু 3টা বা 4টা স্টক কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে এই যে 20% সিঙ্গেল এক্সপোজার, আমার মনে হয় যে এটা আপাতত হতে পারে, কিন্তু ভবিষ্যতে এটা রিভিউ করার সুযোগ তো অবশ্যই থাকবে। আমি মনে করি সেটা হয়তোবা কমিশন পরবর্তীতে চিন্তা করবে। তবে এখানে আরেকটা দিক হচ্ছে যে কমিশনের উপর যে মানুষের আস্থা বেড়েছে, সেটা তো আপনাকে বললাম, কিন্তু কমিশন হয়তো বিভিন্ন সময় বলার চেষ্টা করছে এই মার্কেটের গভীরতাটা আর একটু বাড়ানো উচিত, এবং বেশ কিছু ভালো ভালো কোম্পানি যাতে এই মার্কেটে আসে সেজন্য তারা চেষ্টা করবেন। এবং আমি আরো যতটুকু জানতে পেরেছি ডাইরেক্ট লিস্টিং এরও ব্যবস্থা করবেন। কারণ আমি অনেকবার বলেছি যে বাংলাদেশের মার্কেটটা কিন্তু আমাদের জিডিপির সাপেক্ষে এখনো কিন্তু অনেক ছোট, এবং এই স্টক মার্কেটের কিন্তু আমি মনে করি যে বিকাশের একটা ব্যাপক সুযোগ আছে। সেই দিক থেকে আমরা মনে করি যে এই মার্কেটে একদিকে যেমন আমাদের ডাইভার্সিফিকেশন করা দরকার, কারণ এখনো কিন্তু আমরা দেখছি যে মার্কেটটা কিন্তু হাইলি ইকুইটি বেসড। এখানে কিন্তু আমরা দেখছি যে বন্ড মার্কেট আসলে আমাদের সেভাবে ফ্লোরিশ করতে পারে নাই, এবং সেখানে কিছু সিস্টেমেটিক ব্যারিয়ার আছে। যেহেতু এই কমিশন, বিশেষ করে কমিশনের চেয়ারম্যান মহোদয়, উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং প্রফেশনাল, উনি আশা করি এই প্রবলেমগুলো উনি আইডেন্টিফাই করতে পেরেছেন, এবং আশা করি সেগুলো ভবিষ্যতে অ্যাড্রেস করবেন। অ্যাট দ্য সেম টাইম এই মার্কেটের সাথে যে মিউচুয়াল ফান্ড, কারণ একটা মার্কেটের সাস্টেইনেবিলিটি কিন্তু অনেকাংশে নির্ভর করে যে তার বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে সিকিউরিটিজ যাতে বিনিয়োগ করতে পারে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে কমিশন মিউচুয়াল ফান্ডের বিষয়টাও কিন্তু এখানে তারা গুরুত্ব দিয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এখানে একটা কথা বলা ভালো যে মিউচুয়াল ফান্ডেরও যে কম্বিনেশন,
সেখানে যেহেতু একটা বড় অংশ থাকে আপনার স্টক, সেক্ষেত্রে অন্যান্য কোম্পানির অবস্থা ভালো না হলেও কিন্তু মিউচুয়াল ফান্ডের যারা ইউনিট কিনবেন তারাও কিন্তু খুব যে ভালো করবেন তা না। সেজন্য সবগুলো সাইমালটেনিয়াসলি এখানে আমার মনে হয় যে চিন্তা করা উচিত। এটা আমার একটা দিক বলছি। তবে এখানে আরেকটা দিক আমরা দেখলাম যে শুনতে পেরেছি যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পিবিটা নাকি বহাল রাখার, অর্থাৎ প্রাইস বুক ভ্যালু, এটার উপর ভিত্তিতে আপনার লোন নির্ধারণ করার একটা বিষয় আছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যদি ন্যাব নেগেটিভ হয় তাহলে তারা লোন পাবে না। আবার যদি ন্যাব যদি মার্কেট প্রাইসে যদি 3 গুণ যদি পর্যন্ত হয় তাহলে তারা লোন পাবে। আমার মনে হয় যে সেক্ষেত্রে লাইফের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা হওয়ার কথা না। তবে নতুন কোম্পানির ক্ষেত্রে তারা যে বলছে বা এসএমই মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা লোন পাবে না, এটা হতে পারে। তবে এসএমই মার্কেটের ক্ষেত্রে কিন্তু আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা যেভাবে দেখি, কারণ সেখানে হয়তো তাদের ইকুইটির পরিমাণটা কম, এটা ঠিক, কিন্তু এসএমই মার্কেটে কিন্তু অনেক কোম্পানি থাকতে পারে যাদের অপারেটিং প্রফিট মানে নট ব্যাড, অ্যাট দ্য সেম টাইম তাদের হয়তো মানে অ্যাসেট আছে, ন্যাব ভালো আছে। তো সেক্ষেত্রে তারাও যাতে মোটামুটি লোন পেতে পারে যদি ভালো পারফরমেন্স হয়, সেক্ষেত্রে প্যারামিটারগুলো যদি নির্ধারণ করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা ভালো হতে পারে। আমরাও আবার সেটার প্রত্যাশা করি এবং এসএমই খাতে আমরা দেখি যে একটা বৈষম্য কাজ করে, কিন্তু 10 লাখ টাকা আইপিও করতে পারবে, কিন্তু ওটা সেল করে দিলে আর কিন্তু সে ঢুকতে পারছে না 30 লাখের যে ব্যারিয়ারের কারণে। এটা, হ্যাঁ, এটা আমরা আমরা দেখেছি যে 30 লক্ষ টাকা না থাকলে জি। এখানে তারা কেনাবেচা করতে পারবে না। কিন্তু আসলে এটা আমার কাছে একটু মনে হয়েছে একটু ডিসক্রিমিনেটরি, কারণ মেইন মার্কেটে আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনি কেনাবেচা একদম। করতে পারেন। জি। তো আমার মনে হয় যে হয়তো বিশেষ পরবর্তীতে হয়তো এগুলো চিন্তা করবে, অবশ্যই, কারণ আমরা অবশ্যই। কিন্তু বেসিক্যালি মার্কেটটাকে যেহেতু গ্রো করাতে চাই, তো সেই দিক থেকে তারাও যাতে আস্তে আস্তে বড় হয় এবং এবং তারাও অনেকে যাতে সেখানে প্রত্যাশা করে এসএমই মার্কেটের শেয়ারগুলো মূল মার্কেটে লেনদেন হবে, কারণ এসএমই মার্কেটে অনেক ভালো কোম্পানি আছে, মূল মার্কেটে যে লেনদেন হচ্ছে সেগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক ভালো কোম্পানি এসএমই মার্কেটে লেনদেন হচ্ছে। তো আজকে আসলে একদমই সময় নেই, আপনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন এবং যেটা আমরা বুঝতে পারলাম যে বাজার বান্ধব একটা মার্জিন রুল আসছে, তারপরও কেন বাজারটা পেনিক এটা নিয়ে আসলে এসএসসিকে দেখতে হবে। তো আহ, যেটা মনে হচ্ছে সুযোগ সন্ধানীরা মনে হয় সুযোগ নিচ্ছে কিনা আসলে, ছোট করে 30 আসলে সেকেন্ডে। এই মার্কেট তো স্পেকুলেশনের মার্কেট, সেখানে নানাভাবে অনেকে চেষ্টা করবে। জি। তবে বিশেষকে রাখতে হবে যে লং টার্মের জন্য তাদের পলিসিটা যেন ঠিক থাকে আচ্ছা। এবং মার্কেট যাতে খুব অ্যাট্রাকটিভ হয় এবং যে সমস্ত বড় বড় পার্টিসিপেটর যারা ছিল, যারা অ্যাক্টিভ প্লেয়ার, তারা যেন এখানে পার্টিসিপেট করতে পারে। আচ্ছা। ইতিপূর্বে যে ঢালাওভাবে জরিমানা করা হয়েছে, মানে প্লেয়ার থাকতে হবে মার্কেটে, তাই তো? প্লেয়ার ছাড়া মার্কেট গতিশীল হবে না। ঢালাওভাবে জরিমানা আচ্ছা। করার বিষয়টাকে বিবেচনা করে আচ্ছা। তাদেরকে আরো অ্যাক্টিভ করে মার্কেটে পার্টিসিপেট করে মার্কেটটাকে বড় করা এবং বিগ বিগ কোম্পানিগুলো, মাল্টিন্যাশনালস এবং গভর্নমেন্টের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে যাতে এই মার্কেটে নিয়ে আসা হয় এবং আসার প্রক্রিয়াটা যাতে সহজতর সহজ করা করা, হয়, জি। তাহলে এই মার্কেটে আমরা দেশি বিদেশি অনেক আমরা বিনিয়োগকারীকে সেটাই আমরা আনতে প্রত্যাশা পারবো, করছি, সেটা আমরা আমাদের। প্রত্যাশা করবো একটা গতিশীল মার্কেট আমরা পাবো। আপনাকে জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি ও পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। দর্শক, নিচ্ছি এবার একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।